আজ আমি চিত্রার বাড়ি যাব। চিত্রলেখা, যাকে ছোট করে বলি চিত্রা। এবার কলেজ রিউনিয়নে গিয়ে অনেক কাঠ খড় পুড়িয়ে আমার 4 বন্ধুর ঠিকানা জোগাড় করে এনেছি। এক এক করে ওদের সঙ্গে আবার যোগাযোগ করব। কি করে যে এতদিন ওদের না দেখে দিনান্তে একবারও ওদের সঙ্গে কথা না বলে কাটিয়েছি ভেবে অবাক লাগছে। স্কুল কলেজে আমরা অবিচ্ছেদ্য ছিলাম। স্কুলের প্রিন্সিপাল বলতেন কুইন্টুপ্লেটস, বাংলার প্রফেসর সুনেত্রাদি আদর করে নাম দিয়েছিলেন পাঞ্চালী। এক বেঞ্চে পাশাপাশি বসতাম, এক কম্বিনেশন নিয়েছিলাম। এক সময় কমন রুমে পরস্পরের টিফিন ভাগ করে খেতাম। চিত্রলেখা, সীতা, ভদ্রা, লুপ আর আমি। রিউনিয়নে গিয়ে ফাংশন দেখিনি বললেই হয়, খালি মুখ উঁচু করে খুঁজে খুঁজে বেরিয়েছি কলেজ জীবনের সেই সব পরিচিত প্রিয় মুখ। কাউকে কাউকে অপ্রত্যাশিতভাবে পেয়েও গেছি, কিন্তু ওদের পাইনি। কি করে যে আশা করেছিলাম তা অবশ্য জানি না। আমি নিজেই তো এলাম আজ 13-14 বছর পর। প্রথম কলেজ ছাড়বার পর যতটা টান, যতটা উৎসাহ থাকে, পরে তো ততটা থাকে না। অকুল জলধির মাঝ মধ্যিখানে ক্যাম্পাসের কাঁটা দেখতে দেখতে কোথায় হারিয়ে যায় বন্দরের স্বর। কবে কোন সবুজ ডাঙায় হাত ধরাধরি করে কি গান গেয়েছিলাম স্বপ্নে ছাড়া মনে পড়ে। তবে আমার একটা কৈফিয়ত আছে, বহুদিন ভারতের বাইরে আছি। ভীষণ একটা ডামাডোলের মধ্যেও ছিলাম। কিভাবে যে ওদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেল আজ এতদিন পর আর মনে করতে পারছি না। কিন্তু চিঠিপত্রও তো চালিয়ে যেতে পারতাম। কচ্ছপের মতো নিজের মধ্যে নিজে গুটিয়ে যেন কেটে গেল এতগুলো সৃষ্টি ছাড়া বছর। আজ আমি যাবই, দুপুরবেলা, শীতের ঠান্ডা আমেজে ভরা আরামের দুপুর। এই সময় বাঙালি গৃহিণীরা অবধারিতভাবে ঘুমোয় কিংবা উলকাটা এমব্রয়ডারি নিয়ে বসে, কিংবা ঢাউস ঢাউস উপন্যাস পড়ে সময় কাটায়। চিত্রা নিশ্চয়ই ব্যতিক্রম নয়, এর যে কোনো একটা কাজই করছে। ওর বাড়ির বেল বাজল, কাজের লোকটোক দরজা খুলে দেবে। তারপরের কথা ভেবে ভীষণ আনন্দে উত্তেজনায় আমার মুখ থেকে আগাম হাসি ঝরতে লাগল। হালকা সবুজ শিফনের শাড়িটাই পরে নিলাম। প্রথম বর্ষার নবদুর্বাদলের রোমহর্ষ এখন আমার সর্বাঙ্গে। হালকা ময়ূরকণ্ঠী রঙের কার্ডিগানটাতে একটা হাত আলতো করে গলিয়ে রাখলাম। শ্রাবণে বৃষ্টির পর পশ্চিম আকাশে এমনই ময়ূরকণ্ঠী বিকেল মাঝে সাঝে দেখা যায়। কতদিন পর রিউনিয়নে যাচ্ছি না। নরম ফোমের স্যান্ডেলে পা গলালাম। বড় সাদা ব্যাগটায় দরকারি চাবির থলে, ডায়েরি, কলম আর পার্সটা ভরে নিয়ে তুলসীকে বললাম দরজাটা বন্ধ করে দিস। প্রথম এস বাসটাই একেবারে ফাঁকা। দুপুরবেলা কেনই বা ভিড় হবে। জানলার ধারে বসে রাস্তা দেখতে দেখতে চলেছি। ছাত্র জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। হাসতে হাসতে চলেছি 5 জনে ফুটপাত জুড়ে। কলেজ স্কোয়ারের বেঞ্চিতে বসেছি পাশাপাশি। গ্রীষ্মের গা জ্বালানো দুপুরে শরবতের দোকানে মালাই স্পেশাল। ফুচকাওয়ালার পাশে ভিড় করে দাঁড়িয়ে আমরা 5 জন, হাত খুলকে ধনিয়া পাতা দো না বাবা, 2-4 ফুচকা ভি ভাং ভাং কে দো, মুচমুচে হোগা। চীনের রেস্তোরাঁর কেবিনে 5 জনের ব্যাগের সমস্ত খুচরো পয়সা টেবিলে উপুড় করে ঢেলে মেনু দেখছি। বেয়ারা ঢুকে পড়েছে। 5 জনের 5 হাত জিভ কাটা দেখে ভাবলেশীন চিনে মুখে পর্যন্ত চোরা হাসির চিনে লণ্ঠন। কলকাতার রাস্তাগুলো কি রোজই আরো আরো নোংরা হয়ে যাচ্ছে? ভিড় কি আরো বেশি? এই দুপুরেও ফুটপাত ফাঁকা নেই। সব সময় যেন পুজোর বাজার। এই এত মানুষ একটা মাত্র শহরের মধ্যে জীবনযাত্রার সর্ববিধ সমস্যার সমাধান খুঁজছে। আশ্চর্য। যেখানে সেখানে খানিকটা নেতাকেতা পেতে ছেলেকোলে ভিখারিনী কিংবা ঠোঁটো হাতে পায়ে ব্যান্ডেজ কুষ্ঠরোগী বসে গেছে সামনে টিনের মগ। গঙ্গার ধার, কালীঘাটের রাস্তা ছেড়ে এরা এখন সর্বত্র ছড়িয়ে গেছে। তুলো রাশের মতো হাওয়ায় উঠছে দৈন্যের বীজ, রোগের বীজ, বংশ বিস্তার করছে অলিতে গলিতে সর্বত্র। এইসব দেখতে দেখতে ঝট করে পৌঁছে গেলাম। কতটুকুই বা দূর? বাড়িটা খুঁজে পেতে একটু দেরি হলো, আসলে খানিকটা ভিতর দিকে। আমি আবার একেবারে রাস্তা কানা। অলিগলি দিয়ে ঘুরতে ঘুরতে দেখি, বারে এই তো রাস্তার শেষ প্রান্তে দৈত্যের মতো হাই রাইজ।
ঝকঝক করছে শীতের হলুদ রোদ বারান্দায় বারান্দায়। ছোট ছোট টবে ক্যাকটাস, জানলায় জানলায় সুদৃশ্য প্রিন্টেড পর্দা টানা। মানুষের মুখ দেখা গেল না। মুখ উঁচু করতে শুধু দেখতে পেলাম অ্যান্টেনার পর অ্যান্টেনা এক চিলতে আকাশের উপর এলোপাথারি কাটাকুটি খেলে রেখেছে। ভিতরে গিয়ে দাঁড়ালাম। লিফটের পাশেই নেমপ্লেট। এই তো, মিস্টার অ্যান্ড মিসেস শুভেন্দু শেখর রায়, 9th ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 36। লিফটে চড়ে ফ্লোর নাম্বার বলতে বোতাম টিপে দিল লিফটম্যান। আমার পেটের মধ্যেটা কুলকুল করছে, গলার কাছটা চিনচিন। চিত্রাটা আবার মুটিয়ে যায়নি তো? কলেজের সেরা সুন্দরী ছিল, নাচ তো দারুণ। কলেজ সোশ্যালের নৃত্যনাট্যে মেন রোলটা বরাবর ওরই বাঁধা ছিল। নাচ ছেড়ে দিলে পরে বিভৎস মোটা হয়ে যায়। যদি তাই দেখি খুব বকব। লিফটটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। স্লাইডিং ডোরটা সরিয়ে দিয়ে নেমে ডাইনে ফিরতেই দেখি 36 নম্বর ফ্ল্যাট। দরজার হাতলে ব্রোঞ্জের বান্টু মুখ, পাশে চিনেমাটির আধারে চমৎকার পাতাবাহার। বেল টিপতেই মিষ্টি সেতার বা শরৎ বেজে উঠল ভিতরে। আমিও একটা এরকম লাগাবো। আমারটা কোন মানধাত্তার আমলের বেল, বাজলেই মনে হয় চাঁদা চাইতে এসেছে, চ্যাঁ চ্যাঁ করে। চিত্রা যদি নিজেই খুলে দেয়। দরজাটা সামান্য ফাঁক হলো। খ্রিশ্চান নার্সের মতো দেখতে ধপধপে শাড়ি ঘুরিয়ে পরা খুব পরিচ্ছন্ন একটি বয়স্ক মহিলা। চিত্রা আছে? চিত্রলেখা রায়। আর একটু ফাঁক হলো দরজাটা। উপরে চেন লাগানো। কলকাতায় ডাকাতি বেড়েছে, প্রতিষেধক নানা ব্যবস্থা নিচ্ছে দেখছি শহরবাসীরা। মহিলাটি কিছু বলবার আগেই হঠাৎ এক ঝলক হাওয়ায় ও প্রান্তের একখানা ঘরের দরজার পর্দা সমস্তটা উড়ে পেলমেটের উপর আটকে গেল। এক পলক দেখতে পেলাম ঘরের মধ্যে নিচু ডিভানে পিছন ফিরে বসে চিত্রা। মুটিয়ে যায়নি তো, খুবই তন্নি, চুল ছেঁটে ফেলেছে। কিন্তু এ কি সাজ! ছি ছি, কলকাতার উচ্চবিত্ত মহলের অন্দর কি আজকাল ক্যালিফোর্নিয়ার সি বিচ হয়ে গেছে? চিত্রার পাশে এক ক্রমশ মোটা ভদ্রলোক, হাতে গ্লাস, টেবিলে আর একটা গ্লাস নামানো। চিত্রার কাঁধে ভদ্রলোকের ময়াল সাপের মতো প্রকাণ্ড একখানা হাত। আমার কান ঝাঁঝা করতে লাগলো। কি সময়ে এসে পড়েছি, চিত্রাটাই বা কি! ছি ছি, এই দিন দুপুরে একটা আব্রু নেই, কিচ্ছু নেই। এই সময়ে এদিকে কি হচ্ছে জানবার জন্য মোটা গলায় হেঁকে উঠলেন ভদ্রলোক। চিত্রাও মুখ ফেরালো। দেখলাম মেয়েটা চিত্রা নয়, কিন্তু পুরুষটি। চিত্রলেখার বিয়েতে একে আমি ভালো করেই দেখেছি। হতে পারে বয়স বেড়েছে, ভুঁড়ি হয়েছে, চুল কমেছে, কিন্তু এ যে সেই টোপরমালা চন্দন পরা একদা দোহারা শুভেন্দু শেখর যার সঙ্গে চিত্রার মালা বদল হয়েছিল, তাতে কোনো ভুল নেই। দাসীটি দরজা ভেজাতে ভেজাতে নিচু গলায় বলল, मेम साहब माँ की पास जाने से घर में ऐसा ही चलता। बेशरम बेशरम। ঘরটার দিকে সঘৃণা ইঙ্গিত করল সে। দরজা বন্ধ করে দিল। লিফট নিতে ভুলে গিয়েছিলাম। 3টে তলা ঊর্ধ্বশ্বাসে পার করে হঠাৎ খেয়াল হলো। এতক্ষণ কিচ্ছু ভাবিনি, কিচ্ছু না। মনটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। পা দুটো এখনো ঠকঠক করে কাঁপছে। পা দিকে সরে গিয়ে লিফটের জন্য বেল টিপলাম। উঠে এলো খাঁচাটা। মনে হলো লিফটম্যান কেমন অবাক চোখে আমার দিকে তাকাচ্ছে। খুব অস্বাভাবিক কিছু দেখাচ্ছে কি? রাস্তায় নেমে বাইরের হাওয়া গায়ে লাগতে যেন সাড় এলো। এই শীতেও বিনবিন করে ঘেমেছি, ঠান্ডা ঘাম। ব্যাগ থেকে রুমাল বার করে মুখ, ঘাড়, গলা ভালো করে মুছে ফেললাম। মোড়ের পানের দোকানটা থেকে একটা মিঠে পান কিনলাম। কেমন গা বমি বমি করছে। চিত্রার একটা মেয়ে হয়েছিল না? তার তো এখন 12-13 বছর বয়স হয়ে যাবার কথা। সেও মার সঙ্গে মামার বাড়ি গেছে। কোন স্কুলে পড়ে? যতদূর জানি চিত্রার বাপের বাড়ি উত্তরে। এদিককারই কোনো স্কুলে পড়ে নিশ্চয়ই। অত দূর থেকে স্কুলে আসছে, না স্কুল কামাই করছে, না মেয়ে ফিরে আসার আগেই সব চিহ্ন এরা মুছে ফেলতে পারবে, নাকি মুছে ফেলার প্রয়োজন বোধ করবে না। বুকের ভিতর বরফ। নির্জন রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে ডায়েরিটা বের করলাম।
হাত থরথর করে কাঁপছে। আঠা আঠা আঙুলে পাতা উল্টালাম। মনে হচ্ছে কম্প দিয়ে জ্বর আসবে। সীতার ঠিকানা যাদবপুর। চিত্রা, আজকের দিনটা শুধু তোরই জন্য রেখেছিলাম। গড়িয়াহাটের মোড় অব্দি রিক্সা, তারপর 5 নম্বর পেয়ে গেলাম। গাদাগাদি ভিড়, দীর্ঘ রুট, কোনো সময়ই বোধহয় এ বাস খালি থাকে না। লেডিস সিটে জায়গা মিলল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁকুনি খেতে লাগলাম। অবশেষে ব্রিজ পেরোতে একজন মহিলা অনেকটা জায়গা খালি করে দয়া করে নেমে গেলেন। বসতে পেয়ে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ট্রামে বাসে ওঠা অনেকদিন অভ্যেস নেই। উঠতে বাধ্য হলে মাথা ধরে যায়, দম বন্ধ হয়ে আসে। যাদবপুর ইউনিভার্সিটি ছাড়িয়ে গেল। কি একটা ফ্যাক্টরি, সামনে কাঁচা রাস্তা, নতুন বাড়ি উঠছে এদিক ওদিক। ডায়েরির নির্দেশ অনুযায়ী এইখানেই নামবার কথা। 2-3টে সমান্তরাল গলির এমোড় ওমোড় ঘুরে একটা অর্ধ সমাপ্ত একতলা বাড়ির সামনে এসে ঠিকানা মেলালাম। হ্যাঁ, এটাই সীতার বাড়ি হওয়া উচিত। একেবারেই গৃহস্থ পাড়া। 2-3টে ছেলে রাস্তায় ক্রিকেট খেলছে। ঠিক দুপুরবেলা এসে বিরক্ত করছি, আস্তে কড়া নাড়লাম। বাড়িতে কেউ নেই নাকি? বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর এক ভদ্রলোক ঘুম চোখে দরজা খুলে দিলেন। রোগা লম্বা, একটু যেন কোলকুজো, আধময়লা একটা ধুতি লুঙ্গির মতো করে পরা। আচ্ছা, সীতা মুখার্জি বলে কেউ এখানে থাকে? হ্যাঁ, আপনি? আমি ওর বন্ধু, বলবেন কৃষ্ণাক্ষী চ্যাটার্জি। বলবার কিছু দরকার নেই, আপনি আসুন। কাঁচা উঠোনে পা দিলাম। সরসর করে একটা তেঁতুল বিছে চলে গেল। উঠোনের এক ধার থেকে অন্য ধার পর্যন্ত 2 ফেটটা নারকোল দড়ি টাঙানো। অজস্র কাঁথা, ন্যাকড়া আর বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় শুকোচ্ছে। বাতাসে বার সাবানের গন্ধ। ওদিককার একটা ঘর থেকে কর্কশ মহিলার কণ্ঠ ভেসে এলো। কে রা? ভদ্রলোক দাওয়ার উপর একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই ঘরে আছে, চলে যান। তারপর অন্যদিকের জিজ্ঞাসু মহিলা কণ্ঠওয়ালা ঘরটার দিকে কি যেন বিড়বিড় করে বলতে বলতে চলে গেলেন। ইটের দাওয়ার উপর চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক কি সীতার বর? উনি অসময়ে অতিথি আসায় বিরক্ত হলেন? ছেঁড়া বিছানার চাদরের এক ফালি একটা পর্দা এখন আমার আর সীতার মাঝখানে। 2 হাতে পর্দা সরিয়ে দিলাম। দুধ আর পেচ্ছাপ মেশানো বোটকা একটা শিশুগন্ধ সপাটে এসে নাকে চড় মারল। দেখলাম তক্তপোষের চিট ময়লা বিছানার উপর আমাদের সীতা, যাকে এককালে স্বর্ণ সীতা বলে ডাকতাম। এখন আর স্বর্ণ নেই, বসে বসে একটি শিশুকে স্তন্য দিচ্ছে। আমায় দেখে প্রথমে ব্যতিব্যস্ত হয়ে শিশুটিকে নামিয়ে হকচকিয়ে উঠে দাঁড়িয়েছিল। তারপর নিষ্পলকে আমার মুখের দিকে চেয়ে বিস্মিততম কণ্ঠে বলে উঠল, কৃষ্ণা, তুই? আমি প্রথমটা কথা বলতে পারিনি। আমার সামনে সীতার প্রেত। মাথার সামনে চুল নেই, দগদগে ক্ষতের মতো সিঁদুর সেখানে। নাকের দুপাশে 2টো গভীর ফাটল। হাতে ঢল ঢল ঢাউস ঢাউস শাঁখা, রুলি, লোহা। শিশুটি তখন তারস্বরে চিৎকার শুরু করেছে। শুকনো গলায় শুধু বলতে পারলাম, হ্যাঁ আমি, তুই যা করছিলি করে নে, তারপর কথা হবে। সীতা বাচ্চাটার পিছনে একটা থাপ্পড় মারল। তারপর 2 পায়ে টান মেরে তাকে একদিকে সরিয়ে ঘরের অপর প্রান্তে তাক থেকে গুঁড়ো দুধ নামিয়ে গুলতে লাগল। বোতলে ভরা হয়ে গেলে ক্রন্দনরত শিশুটিকে আবার কোলের উপর টেনে নিয়ে মুখে বোতলটা গুঁজে দিল। ক্রুদ্ধ কণ্ঠে বলল, নিজেও যাবে, আমাকেও খাবে, খা খা, তাই খা, বাঁচি আমি। এতক্ষণ খেয়াল করিনি শিশুটি অস্বাভাবিক ছোট, বড্ড রোগা, হাড়সাড়, এবং তক্তপোষের অপর প্রান্তে ঠিক অমনি আরেকটি শিশু শুয়ে শুয়ে বোতল ধরে নিবিষ্ট মনে চুষে যাচ্ছে। বললাম, কি ব্যাপার রে, যমজ নাকি? হ্যাঁ, দ্বিতীয়বার। মানে? আগেও একজোড়া হয়েছিল, বাঁচেনি। 2.5-3 বছর বাদে আবার এবারেও বাঁচবে বলে মনে হয় না।
আর না বাঁচলেই ভালো। বুকের ভিতরটা কেমন একটা করে উঠল, শিরায় টান ধরেছে। এক হাতে বিছানার চাদর মুঠো করে ধরে বললাম, ছি, এসব কি বলছিস? বলতে আছে? ঠিকই বলছি কৃষ্ণা, 7টা হয়েছে সব শুদ্ধ। প্রথম দুটি 2-3 বছরের মধ্যে গেছে, তৃতীয়টি এখন 8 বছরের, স্কুলে যায়। তারপর যমজ কয়েক মাসের মধ্যেই গেছে। আবার এগুলো যাবেই, বাঁচাবার শক্তি নেই। চাই ওই 8 বছরের ছেলেটা আমার টুকু, ও বাঁচুক। 2 চোখ যে পৃথিবীটা দেখেছে, মা বাপের স্নেহ চিনেছে, এদের জন্যে ও যদি না বাঁচে, কি করব বলতে পারিস? বললাম, এদের জন্য ও বাঁচবে না এসব কি যাতা বলছিস? বালাই ষাট। বলবো না তো কি, ঘরদোরের অবস্থা দেখে বুঝতে পারছিস না? রাজনীতির দৌড়াতে ফ্যাক্টরি ক্লোজড আজ 1.5 বছর। অন্য কোথাও কাজও জুটছে না। এদিকে ইউনিয়নের লিডার তো কি করে চলছে তা এক আমি জানি। এই দুধটুকু ফুরোলে আর বোধহয় দিতে পারবো না। তারপর যতদিন বাঁচে। বলতে বলতে সীতার চোখ দিয়ে ধারা নামল। আমি একটু কঠোর গলাতেই বললাম, এটা 20 শতাব্দীর 8ম দশক। তুই করেছিস কি? 7টা সন্তান তোর হয় কি করে রে? এত দায়িত্ব জ্ঞানহীন তুই একটা গ্র্যাজুয়েট মেয়ে হয়ে হলি কি করে? সীতা বলল, দায়িত্ব জ্ঞান শুধু একারই দরকার হয় না রে কৃষ্ণা। অস্থির পায়ে উঠে দাঁড়ালাম। সীতার ঘর টলমল করে টলছে। পায়ের তলার মাটি বুঝি এখুনি ফাঁক হয়ে যাবে। বললাম, আমি একটু আসছি, তুই বাচ্চাদের খাইয়ে নিয়ে প্লিজ জামা কাপড় বদলে নে, তোকে নিয়ে একটু বেরোবো। সে কি রে? তোর শাশুড়ি রয়েছেন, অনুমতি দরকার হবে তাই না? সে আমি ম্যানেজ করে নিচ্ছি ঠিক। তোর টুকু ছেলেটা কোথায়? আপাতত মামার বাড়ি থেকে পড়ছে। মামারা আর কতদিন রাখবে জানি না। ঠিক আছে, তুই রেডি হয়ে নে। বলতে বলতে আমি বেরিয়ে গেলাম। বেশ খানিকটা গিয়ে একটা ফার্মেসি মিলল। 2টো দুধের টিন, 2টো টনিক কিনলাম। সীতার শরীরে রক্ত নেই, ও কি বাঁচবে? কিছু আপেল কলা চোখে পড়ল, সন্দেশ রসগোল্লাও। একটা প্লাস্টিকের ঝুড়িতে সব নিয়ে সীতাদের দরজায় যখন পৌঁছলাম, প্রায় 20 মিনিট কেটে গেছে। সীতা খোলা দরজার সামনে হাঁ করে দাঁড়িয়ে। ব্যাগটা ওর হাতে দিয়ে বললাম, এটা ঘরে রেখে দিয়ে, তারপর চল, শাশুড়ির সঙ্গে আলাপ করিয়ে দিবি। শাশুড়ির ঘরে পর্দা ছিল না। সীতা বাইরে থেকে ডাক দিল, মা, আমার বন্ধু কৃষ্ণা এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। এসো মা, ভেতরে এসো। শীর্ণ কোটরগত চক্ষু বৃদ্ধার হাতে সন্দেশের বাক্স তুলে দিয়ে প্রণাম করে বললাম, মাসিমা, জানেন তো সীতা আমার প্রাণের বন্ধু। বোধহয় 1 যুগ পরে দেখা হলো। কিছুক্ষণের জন্য ওকে আজ আমি নিয়ে যাই। হ্যাঁ, বাচ্চারা তো শুধু দুধ খায়, আপনারা দুজন মিলে একটু সামলে রাখতে পারবেন না? বৃদ্ধা আমার আপাদমস্তক দেখে নিয়ে বললেন, নিশ্চয়ই বাছা, যাবে বই কি। যমজ দুটোর একটা বড় ঘ্যান ঘ্যানে। বাপ দেখবে এখন, অন্যটা আমার কাছে দিব্যি থাকে। কিচ্ছু অসুবিধে নেই। তা ফিরবে কখন? সে কথার সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, আমি ওকে গাড়ি করে পাঠিয়ে দেব, রাতের খাওয়া সেরে আসবে, আপনার কোনো চিন্তা নেই। সীতা শাড়ি ব্লাউজ বদলে নিয়েছে, মুখে একটু পাউডার, কপালে একটা বড় সিঁদুরের টিপ, মাথায় আলগা খোঁপা, কণ্ঠার হাড় বেরোনো, চোখ গর্তে ঢোকা। শাঁখের মতো সাদা বুড়িয়ে যাওয়া এই মহিলাটির দিকে তাকিয়ে আমার চেনা শান্ত শ্রীময়ী বান্ধবীটি, যাকে সোনার বরণের জন্য স্বর্ণসীতা বলে ডাকতাম, তাকে দেখতে পেলাম না। রাস্তার মোড় থেকে একটা ট্যাক্সি নিতে হলো। প্রথমে ভেবেছিলুম পৌষ দুপুরের এই কমলালেবুর রসের মতো রোদ সীতার রক্তহীন শরীরে একটু লাগা দরকার। খানিকটা হাঁটব, কিন্তু দেখলাম 2 পা হেঁটেই ও হাঁপাচ্ছে। পার্ক স্ট্রিট পৌঁছলাম।
বার রেস্তোরাঁর আধা অন্ধকার ঘরে বসে সীতা করুণ কণ্ঠে বলল, কৃষ্ণা, তুই আমায় দয়া করছিস? আমি বিরক্ত হয়ে বললাম, তোর লজ্জা হওয়া উচিত সীতা। খাওয়ার শেষে ওকে সামান্য একটু চেরি ব্র্যান্ডি খাওয়ালাম। খেতে চাইছিল না। শেষে বললাম, সীতা, এবার তুই আমায় দয়া কর। তোর ওই সাদা মুখের দিকে আমি আর তাকাতে পারছি না। আস্তে আস্তে সীতার গালে উৎসাহের ছোঁয়া লাগলো। হাতে পয়সা জমলেই আগে চলে আসতাম এখানে। কারো সঙ্গে এখন যোগাযোগ নেই। আমার সঙ্গে তো নয়, সীতার সঙ্গেও না। বসে বসেই ঠিক করলাম লোপার ডেরায় হানা দেব। এখনো যথেষ্ট বেলা আছে। 3 জনে মিলে প্রাণ ভরে আড্ডা দেওয়া যেতে পারে। সুরেন ব্যানার্জি রোডের একটা ওয়ার্কিং গার্লস হস্টেলে লোপার বর্তমান ঠিকানা। আগেও ওর হস্টেলে গিয়ে আমরা জমাট আড্ডা মেরেছি, কিন্তু ঠিকানাটাই বদলেছে। তবে লোপা কলেজের প্রফেসর, পাওয়া নাও যেতে পারে। আজ অবশ্য একটা ছাত্র ধর্মঘট আছে, কাগজে দেখেছি। চান্স নেওয়া যেতেই পারে। পুরনো আমলের দোতলা বাড়িটা, চৌকো ঘেরা দালান, চারপাশে ঘর। হস্টেল করার উদ্দেশ্যে তৈরি হয়নি বোঝাই যাচ্ছে। কোনো বড় যৌথ পরিবারের বাস ছিল এককালে। এখনো তাই, তবে অন্যরকম। একরকম জুত ভেঙে আরেক রকম। বেশিরভাগ ঘরেই দেখি তালা ঝুলছে, অর্থাৎ অধিকাংশ বোর্ডারই অফিসে চাকরি করেন। ল্যান্ডলেডি নিচে নিজের ঘরে দিবানিদ্রা যাচ্ছিলেন। দাসী ডেকে তুলতে ভালো করে আমাদের পরিচয় নিয়ে তবে ছাড়লেন। বললেন, দোতলার সব শেষ ঘর, চলে যান, মিস দত্ত ঘরেই আছেন। লোপা আমাদের চিনতে পারবে তো? যা চেহারা হয়েছে সীতার। আমিও আজ কত বছর দেশ ছাড়া। তাছাড়া লোপা লুপ আমাদের ছাড়িয়ে কত উঁচুতে চলে গেছে। আমাদের মতো মামুলি কি? ওকে নিয়ে আমাদের কি গর্বই ছিল। সব পরীক্ষায় বরাবর প্রথম। ডিলিট করেছে বহুদিন, উচ্চ প্রশংসিত। ভিজিটিং প্রফেসর কি ডেলিগেট হয়ে দেশ বিদেশের কনফারেন্সে প্রায় যায়। কাগজে খবর দেখি। দোতলায় ওর ঘরের দরজা ভেজানো। সারপ্রাইজ দেবার জন্য পা টিপে টিপে ঢুকলাম, কিন্তু ওকে দেখলাম না। একধারে টেবিলে শুধু স্তূপাকৃত বই আর জার্নাল। পেপার ওয়েটের তলায় কিছু লেখা কাগজ। হাওয়ায় উড়ে শব্দ হচ্ছে শিরশির। সামনে হাতলহীন দুটো চেয়ার, একটার উপর ভাঁজ ভাঙা একটা সিল্কের শাড়ি। ছোট চৌকির উপর পরপর দুটো সুটকেস। উপরেরটার ডালা ফাঁকা হয়ে আছে। লোপাটা এখনো তেমনই অগোছালো রয়েছে দেখছি। চেয়ার দুটোয় বসলাম দুজনে। আমরাও কি সারপ্রাইজ দেব কি? লোপাই দেখি আমাদের সারপ্রাইজ দিচ্ছে। আমি কাগজপত্রগুলো ঘাঁটছিলাম, সীতাই হঠাৎ ওকে আবিষ্কার করল। এমন চিৎকার করেছে যে চমকে আমার হাত থেকে কাঁচের পেপার ওয়েটটা পড়ে খান খান হয়ে গেল। অদূরে খাটের কাছে গিয়ে দেখি খাটের উপরান্তে মেঝের উপর অদ্ভুত ভঙ্গিতে শুয়ে ঘুমোচ্ছে লোপা। আওয়াজে ঘুম ভেঙেছে, কিন্তু ঘোর কাটেনি। চেয়ে দেখি ওর চুলে বেশ পাক ধরেছে। কালোতে একটা তীক্ষ্ণ শ্রী ছিল আগে, এখন শুধুই কালো। চোখের তলায় গভীর কালি, মুখটা সামান্য হাঁ, অ্যালকোহলের গন্ধ। বেশ কিছুক্ষণ ঘোলাটে চোখে চেয়ে থেকে লোপা বলল, কে কে ওখানে? কাছে গিয়ে বললাম, আমি কৃষ্ণা রে, চিনতে পারছিস না? এটা সীতা। যেন পাতলা একটা অর্ধস্বচ্ছ পর্দার ওপার থেকে আমাদের দিকে চেয়ে লোপা বলল, তোরা কোত্থেকে? তারপর চশমাটা তুলে নিয়ে একটা কলিং বেল বাজালো। একটা বাচ্চা চাকর এসে দাঁড়াতে বলল, 2 কাপ ভালো করে কফি নিয়ে আয় তো, আর 1 কাপ কালো কফি আনিস, জলদি। ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে এলো লোপা। কালো কফিটা চুমুকে চুমুকে শেষ করে ফেলল। তারপর সীতার শুকনো গালে একটা চুমু খেয়ে আমায় জড়িয়ে ধরল। বলল, প্রকাশ করতে পারছি না, এত আনন্দ হচ্ছে। জানিসই তো, উচ্ছ্বাস আমার বড় একটা আসে না। বললাম, উচ্ছ্বাস তো মন্দ প্রকাশ করলি না। কেমন আছিস বল, কি খবর? খুব ভালো, খুব, বলে লোপা আচমকা হাসতে আরম্ভ করল। হাসি আর থামে না।
সীতার ফ্যাকাশে মুখ আরো ফ্যাকাশে। শেষে ওকে ঝাঁকানি দিয়ে বললাম, করছিস কি? তোর ল্যান্ডলেডি যেরকম কড়া মেজাজের লোক, এবার তেড়ে এসে আমাদের তিনজনকেই তাড়িয়ে দেবে। লোপা হাসি থামালো, মুখ বিকৃত করে বলল, হ্যাঁ, ওইটুকুই বাকি আছে। যে কোনো দিন এই ঘাটের মড়াকে টেনে এবার কেউ গাছতলায় ফেলে দেবে। সৎকার হবার আশাও নেই। ও না না, কি সব সৎকার সমিতি আছে না, বেওয়ারিশ লাশ দাহ করে, সোশ্যাল ওয়ার্ক করে। বললাম, কি বলছিস লোপা? এতকাল পরে দেখা হলো আর তুই আমাদের এইসব অকথা কুকথা শোনাচ্ছিস? শোনাবো না। সীতার দিকে চেয়েও বলল, সিঁথিতে ডকডকে সিঁদুর, কপালে সিঁদুর টিপ। আমার দিকে ফিরে বলল, বিবাহবার্ষিকীতে বরের দেওয়া শিফন শাড়ি পরে হাসি হাসি ঢলো সুখী সুখী ছলো ছলো মুখে আমার মতো ঘাটের মরা বাপ দাঁড়ানো মেয়ে খেদানোর কাছে এসে কেমন আছি, কি খবর জিজ্ঞেস করতে লজ্জা হয় না তোদের? সীতা কেঁদে ফেলল। আমি বললাম, তুই জানিস না কি বলছিস লুপ? সীতার স্বামীর আজ 1.5 বছর কাজ নেই, বেকার। 7টি সন্তানের 4টি মারা গেছে, এখনো কোলে যমজ। ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিস না ও কোন খাদের মুখে এসে দাঁড়িয়েছে? এতক্ষণে সীতার দিকে ভালো করে চাইল লোপা। তারপর ওর হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে তুলে নিয়ে শক্ত করে ধরে বসে রইল। চোখ ছলছল করছে। লোপার ঘরে সন্ধ্যার ছায়া মাখা গোধূলির আলো এসে পড়েছে। শুনলাম লোপার জীবনও ওই রকম কালি মাখা, শুধু গোধূলির লালচে আলোটুকু তাতে নেই। দীর্ঘদিন ধরে একজন কিভাবে ওকে ঘুরিয়েছে, নিজের থিসিস আদ্যন্ত করিয়ে নিয়েছে, তারপর ফাঁকি দিয়েছে, সব শুনলাম। লোকটা আসলে বিবাহিত, ছেলে মেয়ের বাপ। শুকনো আধার চোখে আমাদের দিকে তাকিয়ে রইল লোপা। বললাম, লক্ষ্মীটি, আজ আমার বাড়ি চল, 3 জনে মিলে একটা রিউনিয়ন প্ল্যান করা যাবে, আর কখনো আমরা আলাদা হব না। লোপা বাক্য ব্যয় না করে তৈরি হয়ে নিল। সঙ্গে সঙ্গে শাড়ি পাল্টে কাঁচা পাকা চুলে একটা লম্বা বেনি ঝুলিয়ে তৈরি। সীতা বলল, কপালে একটা টিপ দে। লোপা বলল, হাসাসনি আর। যাবার সময় ল্যান্ডলেডিকে ডেকে বলল, বিভাতি, আজ আর আমি ফিরছি না। কিরে কৃষ্ণা, থাকতে দিবি তো, না তোর বর আবার রাগ করবে? আমি বললাম, রাগ করবে না, বর এখানে নেই। ট্যাক্সিতে যেতে যেতে চিত্রার কথা ওদের দুজনকে বললাম। দুজনে স্তব্ধ হয়ে রইল। লোপা এক্কেবারে চুপ। সীতা বলল, কি বিভৎস। বাড়িতে যখন পৌঁছলাম তখন শীতের সন্ধে। ধোঁয়াশার পাতলা আস্তরণ পড়তে শুরু করেছে। ঠান্ডা বেশ, অদৃশ্য বরফের কুচির মতো আকাশ থেকে হিম ঝরছে। তুলসী দরজা খুলে দিয়ে বলল, উপরে কারা তোর সঙ্গে দেখা করতে এসেছেন যে রে, অনেকক্ষণ বসে রয়েছেন। কে আবার এখন এলো? আমাদের 3 বন্ধুর জমাট পার্টি বুঝি মাটি করে দেয়। সীতা আড়ষ্ট। লোপা বলল, দূর, আমি চলি। বললাম, দেখি না, আমি ঠিক ম্যানেজ করে নিচ্ছি। বকুল বাগানের এই বাড়ি আমার নিজস্ব। দৈর্ঘ্যে প্রস্থে একার পক্ষে বিশাল। বাবা মা গত হবার পর আমি তাদের একমাত্র সন্তান এ বাড়ির উত্তরাধিকার পেয়েছি। তুলসী আমাদের দেশের পুরনো লোক, আমাকে প্রাণেরও অধিক ভালোবাসে। বড্ড বুড়ো হয়ে গেছে, চোখে দেখে না, কানে শোনে না, তবু আমাকে ছাড়ে না। আমিও ওকে ছাড়া ভাবতে পারি না। যা কিছু আমার নিজস্ব, সেসব এতদিন আমার জন্য বুক দিয়ে আগলে রেখেছে। আমার বাড়ির সামনে 1 চিলতে জমিতে 2টি ইউক্যালিপটাস, একটা চাঁপা, মা বাবার নিজের হাতে তৈরি। চাঁপার এখন ফুলের সময় নয়, কিন্তু ইউক্যালিপটাস পাতার তীব্র গন্ধ দোতলায় উঠতে উঠতে আমার নাকে এলো। কেউ কি পাতা 2 হাতে চটকেছে? ঘরময় বারান্দাময় ইউক্যালিপটাসের সরু সরু পাতা ছড়িয়ে রয়েছে। ঘরে ঢুকতেই সোফা ছেড়ে একরকম দৌড়ে যে আমাদের দিকে এগিয়ে এলো, সে চিত্রা। অপরজন ভদ্রা। দেখলাম চিত্রাটা দারুণ সেজেছে, লাল শাড়ি, জমকালো শাল,
সাংঘাতিক সুন্দরী হয়েছে চিত্রা, প্রচণ্ড জৌলুসর চেহারায়। আমি বললাম, তুই? তোরই বাড়ি গিয়েছিলাম যে আজ। চিত্রা আশ্চর্য, তারপর আতঙ্কিত হয়ে বলল, আমার বাড়ি? তারপর ও যখন আমার দিকে, সীতার দিকে, লোপার দিকে চাইল, আমরা বুঝলাম ও বুঝেছে আমি জানি, সীতা জানে, লোপা জানে। ভদ্রা একটা বিবর্ণ ছবির মতো বসেই ছিল। ভাঙা গাল, সাদা মুখ, কোথাও কোনো পারিপাট্য নেই। কাছে গিয়ে হাত ধরে বড় ভয়ে ভয়ে বললাম, আজ এতদিন পর আমার বাড়ি এলি, এমন বিবাগীর বেশে কেন রে ভদ্রা? কি হচ্ছে তোর? ভালো আছিস তো? চিত্রা বলল, ও আসতে চাইছিল না, আমি জোর করে ধরে নিয়ে এসেছি। আজ 3 মাস হলো ওর একমাত্র ছেলে মারা গেছে যে। তিনজনের সমস্বরে বলে উঠলাম, সে কি? চিত্রাই জবাব দিল, খেয়ে দিয়ে সুস্থ ছেলেটা স্কুলে গেল, ফেরবার পথে দুর্বৃত্তরা ওকে ধরে নিয়ে যায়। 14 লাখ টাকা চেয়েছিল। আমার আর ওর গয়না বেচে, বাড়ি বন্ধক দিয়ে ধার করে ঠিক সময় টাকাটা পৌঁছে দিয়েছিল ওরা। ছেলেকে ফিরে পায়নি। ওরা 7 জনে হাত পা বেঁধে, গলায় পা দিয়ে ছেলেটাকে। আমরা 4 জনে শব্দ করে কেঁদে উঠলাম। শুধু ভদ্রা মাটির দিকে চেয়ে চুপ। তাড়াতাড়ি পর্দা টেনে দিলাম, জানলা ভেজিয়ে দিলাম। আমাদের বুক ফাটা হাহাকার যেন কেউ না শোনে। মেঝেতে আগুন রঙের কার্পেট। 5 জনে সেখানে গোল হয়ে বসলাম, পরস্পরের গায়ে গা লাগিয়ে, ঘন হয়ে। দরজায় কি শত্রু সৈন্য? আমরা কি জহরব্রত করব? চিত্রাকে জিজ্ঞেস করলাম, তোর মেয়ে কোথায়? হস্টেলে দিয়েছি। ভদ্রাকে জিজ্ঞেস করলাম, তোর স্বামী? দেওঘরে গরুর আশ্রম আছে, আপাতত সেখানে। তুই? চিত্রা বলল, গুরু এখন আর ওর কি করবেন বলতে পারিস? পরস্পরের মুখের দিকে চেয়ে দেখলাম গড়গড় করে উঠে যাচ্ছে সেই জাদু দেওয়াল, এতদিন যা আমাদের আলাদা করে রেখেছিল। একই অন্ধকূপে বন্দি 5 জন, একই শৃঙ্খলে। সহসা চিত্রা আর্তগলায় বলে উঠল, কৃষ্ণা ভাই, অন্তত তুই যে সুখী হয়েছিস সেইটুকুই আমাদের সান্ত্বনা। বিশ্বাস কর, আমরা তোকে হিংসে করছি না। সুখের গরবে গরবিনী হয়ে যদি আমাদের ভুলে যেতিস, তাচ্ছিল্য করতিস, তাহলে হয়তো করতাম। কিন্তু তুই তো তা করিসনি। তুই আমাদের সেই কৃষ্ণাই আছিস। বিশ্বাস কর, আমরা সবাই তোর সুখে সুখী। আমি 2 হাতে মুখ ঢাকলাম, আঙুলের ফাঁক দিয়ে আগুন ঝরছে। রুদ্ধ কণ্ঠে বললাম, আমার স্বামী নপুংসক। তার চোরা কারবারের কাজে আমায় টোপের মতো ব্যবহার করত। আমি পতিপুত্রহীনা। পরিত্যক্ত কবরখানার মতো শীতল, নিথর, নিস্পন্দ ঘর। চরাচর আমাদের নিয়ে পাতাল প্রবেশ করছে, আকাশ অদৃশ্য। মাথার উপর শুধু স্তরের পর স্তর, কঠিন, দুর্ভেদ্য, অনমনীয় শিলাসন। সন্ধ্যা ঘন হয়ে উঠেছে, রজনী নিষ্প্রদীপ। হাওয়ার দাপটে সহসা জানলা খুলে গেল। জানলা দিয়ে একসঙ্গে উত্তরে হাওয়া এবং অলৌকিক জ্যোৎস্না স্রোত। আলমারি থেকে একটা কাঠের চৌকো বাক্স এনে 5 জনের সামনে নামিয়ে রেখেছি। অন্ধকারে ভালো করে কেউ কারো অবয়ব দেখতে পাচ্ছি না। জ্যোৎস্নার ছায়াবাজিতে জোড়া জোড়া চোখে শুধু উদ্ভ্রান্ত চাউনি, গাল চকচক করছে, আঁচল উঠছে, চুল উঠছে। দেখছি অতিকায় এক বিভৎস দানব আমাদের সর্বস্ব হরণ করতে মহাবেগে ছুটে আসছে। চুলের মুঠি ধরে এখুনি হিড়হিড় করে টেনে নিয়ে যাবে। সর্বাঙ্গ ছিঁড়ে রক্ত ঝরবে। বিভৎস, নিষ্ঠুর, আগ্রাসী যন্ত্রণা অট্টহাস্য করতে করতে মেদিনী কাঁপিয়ে ধেয়ে আসছে। এক্ষুনি ধর্ষণ করবে। 5 জনে হাত জোর করে চিৎকার করে উঠলাম, কে আছো হে? কে কোথায় আছো? বাঁচাও! আর্তনাদ হল ঘরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে ফিরে এলো। কাঠের বাক্সটা খুলে এবার উপর করে দিলাম। বহুদিন ধরে একটি একটি করে জমিয়েছি এই বড়ি। বড় পবিত্র একটি ফুলের স্তবকের মতো পড়ে রইল বড়িগুলি।
ঘরের কোণ থেকে কুঁজো আর জলের গ্লাসটা নিয়ে এলাম। বললাম, আর কেন? চিত্রা, সীতা, ভদ্রা, লোপা, আর কেন? এই তো সামনে রয়েছে আমাদের মুক্তি। হায়, মুঠো মুঠো তুলে নি। অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে এলো 5টি প্রায়ন্ধকার মুখ, 5টি প্রসারিত হাত, সবের মতো সাদা। আর ঠিক সেই মুহূর্তে বাইরের কোনো বাড়ি থেকে যেন শীতসন্ধ্যার ঘুম আচমকা ভাঙিয়ে গম্ভীর নিনাদে শাঁখ বেজে উঠল। একটার পর একটা, গান্ধারে, ধৈবতে, মন্দ্র সরোজে, তারপর সুতীব্র নিখাদে। 3 সপ্তকের 36 স্বরে ঘুরে ফিরে বাজতে লাগলো শাঁখ। আজ পূর্ণিমা, বৃহস্পতিবার, পৌষ লক্ষ্মীর পুজো। বকুল বাগানের বাড়িতে বাড়িতে শাঁখে ফুঁ পড়েছে। করুণ মধুর গলায় ভদ্রা বলল, কৃষ্ণা, তোরে দুঃখ কাটিয়ে উঠতে পারবি না ভাই? আমি বললাম, একটি শিশুর জন্য আমার বুক যে খাঁ খাঁ করে, দুঃসহ অপমান তাও সওয়া যায়, কিন্তু কিন্তু এই শূন্যতা। ভদ্রা বলল, পেয়ে হারানো সে যে আরো মর্মান্তিক। সীতা বলল, কৃষ্ণা, আমার যমজদের একটাকে তুই নে না। আমার গর্ভের শিশুরা বড় সুন্দর হয়, তাছাড়া এখনো তো খুব ছোট। নিজের বলে ভাবতে তোর কোনো অসুবিধে হবে না। লোপা বলল, ভদ্রা, তুই ছেলের শোক ভুলতে পারছিস না, আরেকটি হতে তোর বাধা কি? শিউরে উঠে ভদ্রা বলল, বলিস কি? সমস্ত দিয়েও তাকে রক্ষা করতে পারিনি, এই গর্ভে কি আবার শিশু ধারণ করা যায়? সীতা বলল, আমার যমজদের আরেকটিকে যদি তোকে দিই? ভদ্রা হাত বাড়িয়ে বলল, তাই দে সীতা, খালি মনে হয় সে কোথায় পথ হারিয়ে মামা করে কেঁদে বেড়াচ্ছে। চিত্রা চাইল লোপার দিকে। তুই যা পাসনি আর কি চাস তা? লোপা বলল, না। আমি বললাম, মাত্র 7 দিন আগে কাগজে কলমে আমার মুক্তি সম্পূর্ণ হলো। অনেক গেছে আমার, তবু অনেক গিয়েও আজও অনেক আছে। তোদের কারো কোনো অসুবিধে হতে দেব না। চিত্রা, লোপা, ভদ্রা, আয়, আমরা সবাই মিলে সীতার লবকুশদের মানুষ গড়ে তুলি। দেখলাম বিশ্ব জুড়ে সভাস্থ নির্লিপ্ত, মুখ ফিরিয়ে রয়েছে বয়স্ক বিচার। একটার পর একটা বস্ত্র খুলে যাচ্ছে। প্রেম, আশা, আশ্রয়, সম্মান, নিষ্ঠুর হাওয়ায় হু হু করে উঠছে রক্তাক্ত বস্ত্র। তবু আমরা বিতবস্ত্র হইনি। জুড়ে গেছে ধরনীর বুকে গভীর ফাটল। ভুবন ভরে বাজছে পাঞ্চজন্য, আমাদের জন্য, আমাদের 5 জনেরই জন্য। আমরা যে পাঞ্চালী। জড়তা হতে নবীন জীবন, নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে, নূতন জনম দাও হে। পাঞ্চজন্য, যার মানে ভগবান বিষ্ণুর শঙ্খ। যে শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা ঘোষণা করেছিলেন। জীবন মানেও তো যুদ্ধ। ঠিক যে মুহূর্তে এই 5 জন বন্ধু জীবন যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে সেই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবার কথা ভাবছিল, ঠিক তখনই চারপাশের বেজে ওঠা শঙ্খধ্বনি তাদের যেন জীবনের সব ভয় কাটিয়ে, জড়তা কাটিয়ে নবীন জীবনের স্বপ্ন দেখালো। কেমন লাগলো তোমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।